আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক, ফরহাদ মাজহারকে নিয়ে হাল আমলে শুরু হয়েছে নিদারুণ বিতর্ক। আপনারা যারা জনাব ফরহাদ মাজহারকে চেনেন তারা তো চিনেনই, আর যারা চেনেন না তাদের জন্য খুব সংক্ষেপে পরিচয় দিচ্ছি। তিনি মূলত ওষুধ বিজ্ঞানের উপর স্নাতকোত্তর ডিগ্রিধারী একজন সজ্জন ব্যক্তি, ব্যক্তিগতভাবে একজন স্বভাবজাত কবি, এবং তার সকল কর্মের উপর তার যে কবিত্ব, কাব্য প্রতিভা, এটাকে তিনি চর্চা করে এসেছেন আজীবন। তার কবিতায় মানবতা থাকে এবং তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হল স্বাধীন চিন্তা, বিকল্প চিন্তা, চিন্তার ভেতরের চিন্তা, দার্শনিকতা, নান্দনিকতা এবং একই সঙ্গে বিদ্রোহ। শুধু বিদ্রোহ নয়, বিদ্রোহের সঙ্গে দ্রোহ। আপনারা যারা দ্রোহ কাকে বলে এবং বিদ্রোহ কাকে বলে জানেন, তারা তো জানেনই। আর দ্রোহ এবং বিদ্রোহের মধ্যে অনেকগুলো মৌলিক পার্থক্য রয়েছে। তো দ্রোহ যেটা, সেটা হলো নিজের মধ্য থেকে জাগ্রত হয়। এবং গতকাল আপনি যে কাজটি করেছেন সেই কাজটি নিয়ে আপনি আজকেই নিজের বিরুদ্ধে যখন আপনি ভিন্ন চিন্তা করেন, বিপ্লব আনেন, নিজের ভুল স্বীকার করেন, ভিন্ন পথ অবলম্বন করেন, এটা দ্রোহের একটি অংশ। আর আপনার এই দ্রোহ যখন শরীর, মন, মস্তিষ্কের বাইরে গিয়ে সমাজের দ্বিতীয়, তৃতীয় বা পঞ্চম ব্যক্তির বিরুদ্ধে আপনি লড়াই অবতীর্ণ হন, সেটা হলো বিদ্রোহ। তো ওনার মধ্যে এই দুটো অসাধারণ গুণাবলী রয়েছে। আমাদের অনেকের মধ্যে দ্রোহ থাকে, বিদ্রোহ থাকে না। বিদ্রোহ থাকে তো দ্রোহ থাকে না। কবিত্ব থাকে কিন্তু বিদ্রোহ থাকে না। এরকম নানা রকম অসামঞ্জস্যতা থাকে। এরপর তিনি একজন খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, যথেষ্ট সচ্ছল। কারো কাছে ভিক্ষার হাত পাতার মতো অবস্থা তার কখনই ছিল না, এখনো নেই। স্পষ্টবাদী, পদ্য লেখাতে তার যেমন গতি রয়েছে, অর্থাৎ কবিতে লিখতে তিনি যেমন সিদ্ধহস্ত, তেমনি উপন্যাস ঠিক নয়, উপন্যাসের আঙিকে গল্পের মতন করে রাজনৈতিক বিষয়াদি নিবন্ধ আকারে তিনি বহুদিন ধরে দেশের মূল ধারার পত্রপত্রিকায় তিনি লিখে আসছেন। 80-এর দশকে যখন আমাদের হাতে খড়ি, লিখায় হাতে খড়ি, তখন আমরা অনেকেই ফরহাদ মাজহারকে অনুসরণ করতাম, তার এই দ্রোহকে এবং তার কাব্যময়তাকে। তার বিদ্রোহ মানে যেন তেন বিদ্রোহ নয়। তিনি কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু করলে তিনি টের পাবেন যে ফরহাদ মাজহার তার জন্য কিছু করছেন। এটি তার আগের থেকেই ছিল। দ্বিতীয়ত, তিনি ঠিক নিম্ন শ্রেণীর প্রাণীর মতো, যার তার সঙ্গে যেন তেন বিষয় নিয়ে কখনোই শব্দ করেননি, শব্দ করেননি। জাতীয় বিষয়াদি, আন্তর্জাতিক বিষয়াদি, মানবতার বিষয়াদি নিয়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। এই কারণে যত ক্ষমতাধর লোকজন 80-র দশক থেকে এরশাদ সাহেব এসছেন, বেগম জিয়া এসছেন, শেখ হাসিনা এসেছেন, এখন আবার ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, সকলের সঙ্গে তার দ্রোহ এবং বিদ্রোহের সম্পর্ক। তাকে অনেক মানুষ ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার বন্ধনকে একত্র রাখার জন্য যে ধরনের কূটকৌশল দরকার, চালাকি দরকার, তিনি সেটি কখনই করেননি। তার ফলে তার ভালোবাসা মানুষের সঙ্গে তেমন কোনো বন্ধন নেই। তার ভক্ত আছে, অনুরাগী আছে, যারা কখনো তার কাছে যান, যতদিন ভালো লাগে থাকেন, আবার এক সময় তাকে ছেড়ে চলে আসেন। কারা গেল, কারা এলো না, কারা থাকলো, এটা নিয়ে তার কখনোই মাথা ব্যথা আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে তাকে কখনো সেই অবস্থায় দেখিনি। তো এই যে মিস্টার ফরহাদ মাজহার, তার স্ত্রী এখন বর্তমান সরকারের উপদেষ্টা ফরিদা আপা। সঙ্গত কারণে তাকে একজন সরকারের তাবেদার হিসেবে মনে করা উচিত। কিন্তু তিনি সেটা না করে, তিনি তার স্ত্রী এই সরকারের সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তিনি নির্লোভ, নির্মোহ অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে চলছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কি মনে করলেন কি করলেন না, এটা নিয়ে তিনি কখনো মাথা ঘামান না। তিনি তার কথা তিনি বলেই যাচ্ছেন। তো সেটা নিয়ে আমার কোনো আলোচনা নয়। আলোচনা হলো আজকের যে বিষয়টি, সেটি হলো সেই
নয়-10 সন থেকেই আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি জনাব ফরহাদ মাজহার ইসলামপন্থীদের নিকট খুবই আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব। অনেকে তাকে আধ্যাত্মিক গুরু বা নেতা মনে করেন। অনেকে জিজ্ঞেস করেছেন যে তিনি তো প্রকৃতপক্ষে একজন নাস্তিক, আদতে মানে আদিকালে। অনেকে আদতে শব্দটা বলতে বোঝায় আসলে, আসলে নয়, অরিজিনালি নয়, আদতে। আদতে মানে আদিকালে, অর্থাৎ আদিকালে একসময় তিনি নাস্তিক ছিলেন, এই কথা অনেকে বলেন। তো নাস্তিকের সঙ্গে আস্তিকের সম্পর্ক হয় কি করে? ইসলামপন্থীদের এরকম প্রশ্ন করা হলে অনেক ইসলামপন্থী বলেছেন যে কৌশলগত কারণে তারা এই মুহূর্তে যারা ফরহাদ মাজহার কাছ থেকে যে সাপোর্ট পাচ্ছেন, এটি নেওয়া বৈধ, এটি নেওয়া জায়েজ। তো এনিওয়ে, ফরহাদ মাজহার নামাজ পড়েন কি পড়েন না, কোরআন শরীফ পড়েন কি পড়েন না, কিন্তু ধর্ম সম্পর্কে তার পাণ্ডিত্য অসাধারণ। এ ধর্ম কেবল ইসলাম ধর্ম নয়, পৃথিবীতে যে হাজার হাজার ধর্মমত রয়েছে, এটা কিভাবে সৃষ্টি হলো, কিভাবে বিলীন হলো, কিভাবে টিকে আছে, কিভাবে টিকে থাকবে, এই বিষয়গুলো নিয়ে অসাধারণ সব গবেষণা বাঙালিদের মধ্যে যারা করছেন তাদের মধ্যে ফরহাদ মাজহার অন্যতম। তো তার সঙ্গে জামাতের হেফাজতের নিদারুণ একটা সম্পর্ক এই 2009 থেকে গড়ে উঠেছে, এবং এটি নিয়ে যারা ঠিক নিজেদেরকে ধর্মনিরপেক্ষ লোক হিসেবে বর্ণনা করেন, তারা এটিকে ফরহাদ মাজহারের ভণ্ডামি হিসেবেই আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ওই যে যেটা বললাম যে ফরহাদ মাজহারের এই সমস্ত বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা কখনোই ছিল না। তিনি তার মতো কাজ করে গেছেন এবং নিজের দ্রোহ থেকে, ভিতরে যে দ্রোহ, সেই দ্রোহ থেকে তিনি বারবার নিজেকে শানিত করেছেন। আর যেখানে তার বিদ্রোহ করা দরকার, সেই বিদ্রোহ করার জন্য তার কাব্য প্রতিভা নিয়ে, তার নান্দনিকতা নিয়ে, তার শিক্ষা এবং তার দীক্ষা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছেন, এবং সর্বশক্তি নিয়ে। এবং কর্মজীবনে তিনি একজন সাহসী নির্লোভ মানুষ এই হিসেবেই লোকজন তাকে জানে। তো হাল আমলে আমাদের দেশের যে ইসলামপন্থী, তাদের মধ্যে একটা মনে হচ্ছে বিজয় বিজয় একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই বিজয় ভাবের মূল কারণ হলো শেখ হাসিনার পতন। এবং শেখ হাসিনা যে ফান্ডামেন্টাল রাজনীতির বিরুদ্ধে কথা বলতেন, ধর্মীয় সম্প্রদায়গুলোকে উঠতে বসতে লাঞ্ছিত অপমানিত করতেন, এই সব মিলিয়ে ইসলামপন্থীদের উপরে যখন জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার চলছিল, তখন ফরহাদ মাজহার সঙ্গত কারণে তার সেই অতীত অভ্যাসের কারণে ইসলামী দলগুলোকে মজলুম মনে করেছিলেন, অসহায় মনে করেছিলেন, দুর্বল মনে করেছিলেন, এবং মনে করেছিলেন তার সাহায্য, বুদ্ধি, পরামর্শ দরকার। এই জন্য তিনি লালবাগ মাদ্রাসায় ছুটে গিয়েছিলেন। ফজলুল হক আমিনী সাহেব লালবাগ যে জামে মসজিদকে কেন্দ্র করে তাদের যে খানকা রয়েছে সেখানে গিয়েছিলেন। তিনি আহমেদ শফিরকে কেন্দ্র করে যে হাটহাজারী মাদ্রাসা রয়েছে সেখানে তিনি গিয়েছেন। জামাতের নেতারা তার কাছে যেতেন, তিনি হয়তো জামাতের নেতাদের সঙ্গে বিভিন্ন সময় বৈঠক করেছেন, জামাতের পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন, এবং ইসলামাইজেশন নিয়ে অনেক মূল্যবান বক্তব্য রাখতেন সভা সমিতির সেমিনারে। এজন্য ইসলামপন্থী যারা রয়েছেন তারা অন গুড ফেথ অ্যান্ড গুড ট্রাস্টে তাকে অনেকটা ইসলামপন্থী দল হিসেবে ট্যাগ করার চেষ্টা করেছেন। জামাতিরা মনে করেছেন তিনি আমাদের লোক, হেফাজতিরা মনে করেছেন তিনি আমাদের লোক। এবং বাংলাদেশে যেটি হলো, ইসলামপন্থীদের মধ্যে যে অনেকগুলো গ্রুপ উপগ্রুপ রয়েছে, 70-75টি গ্রুপ তো থাকতেই পারে। তো এই গ্রুপগুলোর মধ্যে একটি গ্রুপ রয়েছে মাজহারপন্থী, আরেকটি গ্রুপ রয়েছে তরিকাপন্থী, আর এক গ্রুপ রয়েছেন নিজেদেরকে যারা বাউল বলে প্রচার করেন, এরকম নানা রকম গ্রুপ রয়েছেন। তো জামাতের সঙ্গে এরকম মাজারপন্থী যারা রয়েছেন বা আহমেদিয়া সম্প্রদায় যারা আছেন, ইসমাইলিয়া সম্প্রদায় যারা আছেন, তাদের অনেকের সঙ্গে দাকুমরার সম্পর্ক। তো যেহেতু এখন শেখ হাসিনার পতনের পরে জামাত সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন সারা বাংলাদেশে, সেই জামাতের সমর্থক হোক কিংবা জামাতের মদতে হোক কিংবা মাজার বিরোধী আমজনতা হোক, হোয়াট এভার মেবি, আমি কাউকে ব্লেম করছি না, ব্যাপক হারে বিভিন্ন মাজারে যে আক্রমণ চলছে, এবং সেই আক্রমণের প্রেক্ষাপটে হৃদয় বিদারক কতগুলো দৃশ্য ফুটে উঠেছে। তা আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা দ্রোহ করতে পারি না, বিদ্রোহ করতে পারি না। কথা বলতে গেলে বারবার মনে করি মামা কি মনে করবেন, মামি কি মনে করবেন, এটা বলা ঠিক হবে তো ওটা বলা ঠিক হবে না। তো আমরা যখন সিদ্ধান্ত নিতে দ্বিধা দ্বন্দ্ব করছিলাম, ঠিক সেই সময়টিতে এই মাজারপন্থীদের পক্ষে যিনি বিদ্রোহ করেছেন তিনি জনাব ফরহাদ মাজহার। আর তার এই বিদ্রোহ, তার এই ভাষা, তার এই বক্তব্য, ক্ষুরধার লেখনী, যুক্তি, এগুলোর সামনে দাঁড়ানোর মতো ইসলামপন্থীদের মধ্যে ওরকম কোনো বুদ্ধিজীবী নেই, এটা সম্ভব নয়। ফলে
গালাগালি যে জিনিসটি হচ্ছে, বীভৎস কুৎসা যে জিনিসটি হচ্ছে, সেটি হলো দুর্বলের হাতিয়ার। এবং এই সকল দলের, ইসলামপন্থী দলগুলোর যারা তরুণ তুর্কি, যারা ইতিমধ্যে অনেক চমৎকার ভাষায় জনাব সেফায়েতুল্লাহ সেফুদাকে যারা অনুসরণ করেন, তার গালিকে অনুকরণ করার চেষ্টা করেন, কিংবা নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক আছেন ইলিয়াস হুসাইন, তার বক্তব্যের অশ্লীলতা, তারপরে তার বক্তব্যের মধ্যে যে যৌনতা থাকে এবং বিভিন্ন মানুষকে যৌন হয়রানির যে হুমকি ধামকি, বা যে কোনো মানুষকে ছোট করার জন্য তার একান্ত ব্যক্তিগত যৌন জীবন নিয়ে নানা রকম কল্পকাহিনী রচনা করার যে একটা প্রবৃত্তি সেই ভদ্রলোকের মধ্যে আমরা লক্ষ্য করেছি, এটি এখন অনেক তরুণদের একটা স্টাইলে পরিণত হয়েছে। যে কাউকে আপনি এখন বাংলাদেশে দেখবেন যে ছোট করতে চান, তো তাকে বলবেন তার চোট্টা, সে চোট্টা। যদি বলা হয় বাবা বলো তো চোট্টা কাকে বলে, বাংলা ভাষায় চোট্টার যে অর্থ, সেটা আমার বিশ্বাস 99.99% যারা গালাগালি দেন তারা বলতে পারবেন না হোয়াট ইজ কল্ড চোট্টা। তো চোর, চোট্টা, এই কথাগুলো আছে। কেউ বলবেন টাউট, কেউ বলবেন বাটপার। যদি বলা হয় বাবা বলো তো বাটপার কাকে বলে, তো এগুলো না বুঝেই তারা যত রকম অশ্লীল অশ্রাব্য গালাগাল আছে, যেগুলো শুনতে খুবই বিশ্রী লাগে, এবং যে গালিগুলো শুনলে তাদের মনে শান্তি লাগে, এবং যে গালিগুলো দিলে তাদের মনে শান্তির সৃষ্টি হয়, এরকম অশ্লীল এবং অশ্রাব্য গালাগালগুলো তারা জনাব ফরহাদ মাজাহারকে দিয়ে যাচ্ছেন। যে হায় হায়, এই লোককে আমরা এত ভালো মনে করতাম, এ কি করে এখন সেই মাজারের পক্ষে কথা বলে, এ তো ভণ্ড, এ তো মূর্তি পূজা করে। সে বাসার সামনে তার যে পড়ার টেবিল, বাসার মধ্যে যে পড়ার টেবিল, সে পড়ার টেবিলের পাশে বসে বসে সে যখন গাঁজা খায়, গাঁজার পাশে একটা মূর্তি থাকে, নারী মূর্তি থাকে। এইগুলো নিয়ে বিভিন্ন রকম প্রোপাগান্ডা চালানো হচ্ছে। তো জনাব ফরহাদ মাজাহার অতীতের মতোই বেমালুম, তিনি তার মতো কাজ করে যাচ্ছেন, এবং তিনি তার যে বোধ এবং বুদ্ধি, বিদ্রোহ এবং দ্রোহ একত্র কাজ করে তিনি যেটা ভালো মনে করছেন সেটাই করে যাচ্ছেন। আমি এখানে পুরো ঘটনা শুধু বর্ণনা করলাম, কাউকে সমর্থনও করলাম না, এবং কোনটি ন্যায় কোনটি অন্যায় আপনারা যারা দর্শক তাদের উপর ছেড়ে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।